প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ আজিম এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মিস্টার হুমায়ুন কবির। মিস্টার আজিম, অ্যাম্বাসেডর কবির, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই মিস্টার আজিম, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, রানা প্লাজা পরবর্তী যে ইমপ্যাক্ট আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর এসেছে, বিজিএমএ এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে এর সাথে অ্যাক্ট করছে? আপনাকে ধন্যবাদ। প্রথমে রানা প্লাজার বিপর্যয় যেটা হলো, এটা আমাদের সমস্ত জাতির জন্য একটা ওয়েক আপ কল, শুধুমাত্র আরএমজি সেক্টরের জন্য না। আপনি দেখবেন যে আমাদের দেশে এই ফায়ার সেফটির ব্যাপারে কিংবা বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইন বা বিল্ডিং কোডের ব্যাপারে বিএনবিসি যদি একটা কোড হয়েছে, অনেক পরে হয়েছে। আমাদের দেশে একটা নিজস্ব কোনো প্যারামিটার ছিল না ফায়ার সেফটির ব্যাপারে। কি হয়, যখন কোনো বিদেশি বায়ার বা কেউ এসে আমাদের ডিকটেট করে, প্রেসক্রাইব করে, তখন আমরা এটার পেছনে ছুটি। কিন্তু জাতীয়ভাবে আমাদের একটা প্যারামিটার থাকা উচিত। তো আমরা এই জন্য কিছু স্টেপ নিয়েছি। এই ঘটনার পরে আমরা 10 জন সিভিল ইঞ্জিনিয়ার নিলাম এবং আমার সমস্ত ফ্যাক্টরি স্ট্রাকচারাল ডিজাইন এবং সয়েল টেস্ট রিপোর্ট আমরা চেক করছি। তাতে কি হলো, 80% মতো আমাদের বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমাদের পেয়ে গেছে হাতে। ওগুলো নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আবার নিয়মিত মনিটরিং করছে এবং সে ফিজিক্যালি এবং সে কাগজপত্রের সঙ্গে মিল আছে কিনা ওরা দেখছে। বিল্ডিং সেফটির ব্যাপারে আমরা ইতিমধ্যে রাজুক, বুয়েট, বিজিএমই, বিকেএমই মিলে আমরা একটা জয়েন্ট কমিটি গঠন করেছি এবং সবার ইঞ্জিনিয়াররা মনিটরিং করছে। এবং মাঝে মাঝে আমাদের দেখবেন যে মাসে 2-1 আমাদের মিটিং হয়। বুয়েট রাজুক এবং আমাদের বিজিএমই একটা মিটিং হয়। ডেভেলপমেন্টটা কী কতদূর হলো, কোন বিল্ডিং বা কোনো ভালনারেবল যদি বিল্ডিং থাকে, সেটা আমরা কি করি, প্রাথমিকভাবে আমাদের ইঞ্জিনিয়ারগুলো দেখে ওদের রেফার করে বুয়েটে। আমরা ইতিমধ্যে দেখবেন আমাদের কিছু ফ্যাক্টরি বিজিবির পক্ষ থেকে কিছু সেবাদান আমরা বন্ধ করেছি। কেন বন্ধ করেছি? যে আমরা রানা প্লাজা পুনরাবৃত্তি দেখতে চাই না। 2-4টা ফ্যাক্টরির জন্য আমাদের সমস্ত দেশের, আমাদের সমস্ত গার্মেন্টস সেক্টরের বদনাম হয়, এটা কিন্তু আমরা আর দায়ভার নিব না। এই ক্ষেত্রে একটা অভিযোগও শোনা যায় যে কিছু কিছু ফ্যাক্টরিকে আপনারা যারা স্থগিত করেছিলেন তারা আবার কাজ করার পারমিশন পাচ্ছে। কিভাবে? নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে আপনাদের এই ব্যাপারে। স্থগিতের ব্যাপারটা কি, আমরা কিন্তু কোনো ফ্যাক্টরি লাইসেন্স দিই না। আমরা ফ্যাক্টরিতে সদস্য মেম্বারশিপ দিই জি, এবং সে যখন আমাদের কাছে মেম্বারশিপ নেয়, আমাদের সরকারি 19টা অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। ফ্যাক্টরিকে বন্ধ করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে ফ্যাক্টরিকে সহায়তা দান করা। ইটস এ আর ট্রেড বডি। যেগুলো ফ্যাক্টরি আমাদের মনে করেন আবার কাজ শুরু করছে, আমি কোনো ফ্যাক্টরিকে বন্ধ করলাম যে ছাদে আমাদের ফায়ার ল অনুযায়ী 25 ভাগ খোলা থাকতে হবে। যে ফ্যাক্টরি এই আইন প্রতিপালন করে নেই, সে ফ্যাক্টরির ব্যাপারে আমাদের শুধু আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে। আর যেগুলো আইন মেনে সেই 25 ভাগ আবার খুলে দিচ্ছে, সেগুলো আবার কাজে ফেরত আসছে। আমরা কিন্তু তারা চিরতরে বন্ধ হচ্ছে না। আমরা এটা ওদের একটা এম্বার্গো দিচ্ছি, না তোমরা কিন্তু ঠিক না করে চলতে পারবো না। হ্যাঁ, আমাদের দেশে এবং গ্লোবাল কন্টেক্সের সঙ্গে মিলেই তোমাদের কাজ করতে হবে। ধন্যবাদ মিস্টার আজিম। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা জানি যে আপনি ইমিডিয়েট পাস্ট অ্যাম্বাসেডর টু ইউএসএ বাংলাদেশের কাজ করে এসেছেন। আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাচ্ছি যে এই যে সাম্প্রতিক যে দুর্ঘটনা, শুধু নেই, ওভারঅল বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইমেজ বহির্বিশ্বে কীরকম? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমি যে কথাটা বলবো, এটা সবাই আমরা জানি যে ভাবমূর্তিটা আমাদের খুব ভালো নেই। এবং বিশেষ করে আজিম ভাই যেটা বললেন এবং আমাদের সবারই জানা যে তাজরিন এবং সাম্প্রতিককালের এই যে রানা প্লাজাতে যে দুর্ঘটনা ঘটেছে, এতে করে আমাদের জন্য একটা ব্যাপক ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। নেতিবাচক আগেও ছিল, ভাবমূর্তির সংকটটা আগেও ছিল। আমি ওয়াশিংটনে দায়িত্ব পালন করার কালীন সময়েতেই আপনি জানেন যে জিএসপি নিয়ে আমাদের সাথে যে টানাপোড়েনটা তৈরি হয়েছিল, সেটা 2007 সাল থেকে শুরু হয়েছে। এবং তার মোদ্দা কথাটা যদি আমরা দেখতে যাই যে আসল বিষয়টা কি, তাহলে কিন্তু দেখবেন আপনি আমাদের উপর তাদের বিশ্বাসের একটা অভাব ছিল। এবং সেইটাই কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে শেষ পর্যন্ত যে গত জুন মাসের 27 তারিখে আমরা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেটুকুই জিএসপি সুবিধা আমরা পাই, সেটাকে আপাতত তারা স্থগিত করেছে।
তো সে আপনি যেটা বললেন যে ভাবমূর্তির সংকটটা বরাবরই আছে, তার কারণ হলো আমরা অনেক কথা বলেছি আগে, সে কথাগুলো আমরা কাজ দিয়ে প্রমাণ করিনি। এক সময়তে ছিল যখন আমরা ছোট এক্সপোর্টার ছিলাম, জি, কেউ দেখতো না। এখন যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, ভিজিবিলিটি বাড়ছে, ভিজিবিলিটির সাথেই কিন্তু মানুষের দায়িত্বের বিষয়টা এসে যাচ্ছে, এবং সেই জায়গাটাতেই আজকে আমাদের জন্য একটা বড় ধরনের কাজের সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটাকে সংকট বলবেন, আমি সেটাকে মনে করি যেটা যেমন সংকট সেটা সম্ভাবনাও বটে। আজকে ধরুন যে জিএসপির কনটেক্সট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 19শে জুলাই জিএসপি ফেরত পাওয়ার জন্য বা এই সুযোগটা আমরা আবার যাতে ফেরত পাই তার জন্য একটা অ্যাকশন প্ল্যান আমাদের কাছে দিয়েছে। অ্যাকশন প্ল্যানের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমরা নিষ্পন্ন করতে পারি দ্রুততম সময়তে, তাহলে আমরা শুধু জিএসপি ফেরত পাবো না, তার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বহুদিন ধরে আমরা যে বিষয়টা নিয়ে চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কিভাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবো, তার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। সরকার ইতিমধ্যেই কিন্তু ট্রাইপার্টাইট অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছেন, আইএলও তাতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে। তাছাড়া বাইরে যারা ইম্পোর্টার্স আছে, ব্র্যান্ডসগুলো আছে, বায়ার্স আছে, তারা ইউরোপিয়ান বায়ার্সরা মিলে সবাই মিলে একটা সাস্টেনেবিলিটি কম্প্যাক্টের কথা বলছে, যেটা খুব সহজ ভাষায় আমরা অ্যাকর্ড বলছি এখন। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার যারা ব্র্যান্ডস এবং ইম্পোর্টার্স আছে, বায়ার্স আছে, তারা আবার অ্যালায়েন্স নামে আরেকটা সংগঠন করেছেন। সব দুটো সংগঠনে কিন্তু আপনি ফোকাস যদি দেখেন সেটা হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে কিভাবে শঙ্কামুক্ত রাখা যায়, কিভাবে নিরাপদ রাখা যায়, কিভাবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা যায়, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তিটাও যাতে ভালো থাকে সেটা হয়, এবং ইভেনচুয়ালি ব্যবসাটাকে সাস্টেইনেবল করা যায়। ধন্যবাদ মিস্টার আজিম। এই মিস্টার কবির বলছিলেন যে কমিটমেন্টের একটা অভাব, আমাদের বিশ্বাস নিয়ে বহির্বিশ্বে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। একটি অভিযোগ শোনা যায় যে রানা প্লাজা পরবর্তী যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সরকার দিয়েছিল, সেগুলো আপনারা রাখেননি। এই ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, এই ব্যাপারে আপনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আমরা রাখিনি কথা ঠিক না। আমাদের পদক্ষেপগুলো আমরা যেগুলো নিয়েছি এটা এভাবে মনিটরিং হচ্ছে। আমার মনে হয় এখন তো ব্যবসা ছেড়ে বিজিবি বেশি সময় দিতে হয় আমাদের, কেননা এটা একটা বিরাট একটা রেসপন্সিবিলিটি। এই যে রানা প্লাজার পরে আমাদের বিল্ডিং মনিটরিং বলেন কিংবা আমাদের ফায়ার সেফটির ব্যাপারে বলেন, আর রীতিমতো আমাদের বিজেপিতে একটা কোঅর্ডিনেশন কমিটি ডেলি একটা মিটিং হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন আমাদের ইঞ্জিনিয়ার মনিটরিংয়ে যাচ্ছে। ফ্যাক্টরিগুলো যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেগুলো হওয়া উচিত সেগুলো একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দিয়ে আসছে এবং একটা ফলো আপও করছে। এই ঘটনার পরে আমাদের প্রায় 4600 লোককে বেতন ভাতা প্রদান করা হয়, কিন্তু বিজিবি করেছে। বিজিবির দায়িত্ব কিন্তু বেতন ভাতা দেওয়া না, এটা যে ফ্যাক্টরি মালিক সেই দিবে। যেহেতু ফ্যাক্টরি মালিক আমাদের কারাগারে অন্তরীণ আছেন, সেই জন্য আমরা মানবিক কারণে কিন্তু আমরা বিজিবি থেকে দিয়েছি। তারপরে এদের ট্রিটমেন্ট করা, এদের অ্যাম্বুলেন্স করে বাসায় পৌঁছানো, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনাদের ফ্যামিলিকে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন, সেই দিনাজপুর থেকে ওনাদের পিক করে নিয়ে আসা, ঢাকায় রাখা এবং প্রধানমন্ত্রী দপ্তর মধ্যে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব কিছু বিজিবি দায়িত্ব। এই যে রোগীগুলো যেগুলো আছে, এবার ঈদের দিন মনে করেন আমার ফুল টিম, আমাদের বিজিবি বোর্ড অলমোস্ট আমরা সবাই সেই 11টা থেকে রানা প্লাজায়, এই আমাদের এনা মেডিকেলে এবং আমাদের সিআরপিতে আমরা বিকেলে 4টা-5টায় সবাই নিজের যা যা বাসায় আসছি, বিকজ অফ আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের ওই যেটা বললেন যে আমরা করছি না, কথা আমি ঠিক না। আমাদের এখন একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব। বিরতিতে যাবার পূর্বে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উপর বেশ কিছু ভ্রান্ত বা অপধারণা রয়েছে, আমরা সেগুলো সম্বন্ধে জানার জন্য, বোঝার জন্য একটা মিথবাস্টার দেখব। মিথ হিসেবে প্রচলিত আছে পোশাক শিল্পে ন্যূনতম সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা হয় না, কিন্তু আসলে কমপ্লায়েন্স নিশ্চিত করতে সর্বমহলের আন্তরিক উদ্যোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, সোশ্যাল কমপ্লায়েন্স আসলে কি? কোনো ব্যবসায় সব আইনি নিয়মকানুন মেনে চলা আর মানবাধিকার অক্ষুণ্ণ রাখার অঙ্গীকারের নামই হলো সোশ্যাল কমপ্লায়েন্স। প্রচারণা আছে বিদেশি ক্রেতারা পোশাক শিল্পে সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে সবসময় নেতিবাচক থাকেন, কিন্তু ইউরোপ ও আমেরিকার শতকরা ৬৭% ক্রেতা মনে করেন বাংলাদেশ সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যুতে উন্নতি করেছে। বিদেশি ক্রেতারা
ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে সবসময় তৃতীয় কোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে কাজের পরিবেশ সম্পর্কে নিশ্চিত হয়ে নেন। আইনি বা মানবাধিকার পরিস্থিতির সাথে সাংঘর্ষিক হলে বাংলাদেশি পোশাক শিল্প নতুন ওয়ার্ক অর্ডার পেত না। গত ৩ বছরে প্রায় ৮০% ক্রেতা তাদের পোশাক কেনার অর্ডার বাড়িয়েছে। এটা প্রমাণ করে ফ্যাক্টরিতে কাজের পরিবেশ আসলে উন্নত হয়েছে। কিন্তু এতেই সন্তুষ্টির অবকাশ নেই। বিজিএমই এবং ট্রেড ইউনিয়ন মিলে গঠন করেছে কমপ্লায়েন্স মনিটরিং ইউনিট। বিজিএমইএ এবং বিকেএমইএ যৌথভাবেও পোশাক শিল্প কারখানার জন্য কিছু বিষয় বাধ্যতামূলক করে দিয়েছে। প্রতিটি কারখানায় বিকল্প সিঁড়ি আর অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ হতে হবে। তার সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিল্ডিংয়ের নকশা আর ভেতরে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। সোশ্যাল কমপ্লায়েন্স পরিস্থিতি আরও ভালো করে তুলতে পোশাক শিল্প মালিকরা দৃঢ় প্রতিজ্ঞ। বিরতি পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মিস্টার শহীদুল্লাহ আজিম এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সাথে। মিস্টার আজিম, ইউ এবং আমেরিকান বায়ারদের যে কিছু চুক্তি হয়েছে এবং এই চুক্তি নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। বিজিএমইএ বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য আমাদের কিছু করণীয়, আপনার অপিনিয়ন কি? যে চুক্তিটা হলো, ওনাদের যে পয়েন্টগুলো আছে, এটা কিন্তু কার্যত পক্ষে একই। কিন্তু জি, আমাদের দুজনে দেখবেন, দুজনেই কাজ হচ্ছে কি, এটাকে শ্রমিকদের নিরাপদ পরিবেশ নিশ্চয়তা করা। কিন্তু থিমটা কিন্তু তাই, মেইন থিম হলো তাই। এবং আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে, যারা কাজ করছেন ওদের একই থিম। তো আমাদের দেশে আমরা যদি এইসব প্রতিপালন করতে পারি ঠিক মতো, আমার মনে হয় যেগুলো ফ্যাক্টরি ভালনারেবল, যেগুলো ফ্যাক্টরি মনে করেন যে কোনো রকম কাজ করতে চায়, সে কাজে করতে পারবে না। এখন আমাদের করতে হবে কি, আমাদের গ্লোবাল কন্টেক্সটের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে। এবং বাইরের যে চাহিদা আছে এবং তার ফায়ার সেফটি সিকিউরিটির ব্যাপারে আমাদের শ্রমিকদের নিরাপত্তার জন্য যা কিছু করা দরকার আমাদের করতে হবে। এবং সেজন্য আমাদের কিন্তু দেখবেন যে ভ্যালু অ্যাডিশন প্রোডাক্টগুলো আমরা যদি ঠিকমতো করতে পারি, আমরা এখন আমাদের $21.5 বিলিয়ন এক্সপোর্ট হয়, তখন দেখবেন আমরা ক্রস করতে পারবো ইনশাল্লাহ $30 বিলিয়ন। আমরা আমার মনে হয় 2016 or 2017 আমরা ক্রস করতে পারবো। হ্যাঁ, আর গ্রোথটাও বাড়বে, আমাদের ব্যবসার গ্রোথও বাড়বে। এবং আমাদের কর্মপরিবেশ যদি নিশ্চয়তা হয়, তখন দেখবেন আমাদের অনেক ভালো ভালো যারা আছে লোকজন, এক্সপার্টাইজ এবং আমাদের শিক্ষিত লোকজন, দেখবেন গার্মেন্টস আরও ঝুঁকি পড়বে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি যেহেতু ওয়াশিংটনে ছিলেন, ইউএসটিআরের ভূমিকা এবং কিছু আমেরিকা বেস কিছু লেবার ইউনিয়ন যারা আছে তাদের কিছু ভূমিকা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন শুনি, মিডিয়াতেও নিয়ে আলোচনা হয়। আপনার কাছ থেকে এখন আমরা এই সম্বন্ধে একটু বিস্তারিত শুনতে চাই। আমাদের যে রেডিমেড গার্মেন্টস শিল্পটা, এটা কিন্তু আমাদেরকে বিশ্বায়িত হওয়ার ক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করছে। বাংলাদেশের ইকোনমি যে আজকে প্রায় 60% বিশ্ব অর্থনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে, তার একটা বড় ভূমিকা কিন্তু এই গার্মেন্টস সেক্টরে। এখন যে বিষয়টা মনে রাখা দরকার সেটা হচ্ছে, যখন আমি বিশ্ব পরিমণ্ডলে যাচ্ছি তখন কিন্তু আমাকে